এখন দেখবেন সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলোর। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। কোনো দেশের প্রতি বিএনপি সরকারের দুর্বলতা নেই জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ঢাকা দিল্লি সম্পর্কে গুরুত্ব পাবে জনস্বার্থ। এলডিসি উত্তোলন পেছানো গেলেও বিশ্ব বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। 100 বছর পর আবারও বড় ভূমিকম্পের সংখ্যা চলতি মাসে 10 দফায় ঝাঁকুনিকে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। মাদারীপুরে এলজিইডির সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়ম। গাইডওয়ালের নিচে কংক্রিটের পরিবর্তে কলা গাছ। জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলছে তুমুল লড়াই। প্রায় 300 যোদ্ধা হত্যার দাবি ইসলামাবাদের। 55 পাক সেনা নিহত হয়েছে বলছে তালেবান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন, ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমরা ডিসাইড করব। স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ। কেননা মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে এগিয়ে গেছে প্রতিযোগীরা, যার বড় ধাক্কা আসবে পোশাক খাতে। তাই এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন নিয়ে বসে না থেকে ব্যবসায়ীদের নতুন বাণিজ্য লড়াইয়ে প্রস্তুতির পরামর্শ অর্থনীতিবিদদের। বলছেন, প্রণোদনা দেয়া থামাতে হবে নতুন সরকারকেও। জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হবার সুবাদে বাংলাদেশ রপ্তানিতে সুবিধা পাচ্ছে 51 বছর ধরে। তবে 2018 ও 2021 সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। কথা ছিল সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে, কিন্তু কোভিডের প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। গোড়া থেকেই এলডিসি উত্তোলন পেছানোর পক্ষে শিল্প মালিকরা, তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার, যেখানে বলা হয় গত 2 বছর রাজনৈতিক পালাবদলের কারণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি, নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজার অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা
বলতে পারে যে না এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তোলন করতে হবে, তাই না? কাজে এটা কিন্তু আমরা এককভাবে চাইলে কিন্তু হবে না। তথ্য উপাত্তের ভিত্তিতে যে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া মিট করার ক্ষেত্রে যে আমাদের কোনো অসুবিধা হবে না সেইটুকু আমি বুঝতে পারিনি, কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির যে একটা কঠিন সময় পার হচ্ছে সেইটা একটা কেসিং পয়েন্ট হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে এলডিসি উত্তোলন হলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে বছরে $537 কোটি, যার বড় অংশই পোশাক। আবার স্বল্পোন্নত দেশ থেকে গেলেও প্রতিযোগিতা কমার সুযোগ নেই, কেননা বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের সাথে আলাদা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিযোগীরা। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি শুধুই ভুটানের সাথে। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা ওসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। গেল বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয়ে যায় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7। তখন বেশ কিছু প্রাণহানির খবর বয়ে এনেছিল প্রাকৃতিক দুর্যোগটি। মাত্র 3 মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? মাদারীপুরে এলজিইডির একটি সড়ক নির্মাণে উঠেছে চরম অনিয়মের অভিযোগ। গাইডওয়ালের নিচে শক্ত মাটি বা কংক্রিটের পরিবর্তে কলা গাছের উপর দেয়া হয়েছে ইটের গাঁথুনি, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভয়াবহ এই অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। মাটি বা কংক্রিট নয়, কলা গাছের উপর দেয়া হয়েছে ইটের গাঁথুনি। এভাবেই বানানো হচ্ছে মাদারীপুরের একটি সড়কের গাইডওয়াল। অদ্ভুত এই কাণ্ড শিবচর উপজেলার সাদেকাবাদ চরকাকুই সড়কের। 64 লাখ টাকার প্রকল্পে এমন অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখনও চলছে লড়াই। অপারেশন গজব-লিল হক এই পর্যন্ত 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অভিযানে আহত অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্স, দাবাগাই, জাকারখেল সহ নতুন করে তালেবানদের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের 55 সেনা নিহত হয়েছে তাদের হামলায়। আফগানিস্তান পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামাবাদের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের। এদিকে পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দুপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।